স্ত্রী সবাইয়ের সামনে স্বামীকে অপমান করে বলেছিল, তুমি একটা ব্যর্থ মানুষ। কিন্তু কয়েক বছর পর বিমানবন্দরে সেই মানুষটাকে দেখে তার পা কাঁপতে শুরু করে, কারণ যাকে সে সাধারণ ভাবত, পুরো বিমানবন্দর আজ তাকে স্যার বলে সম্মান দিচ্ছে। শেষে মানুষটা যা করেছিল সেটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। শহরের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটা ছিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। রাত তখন প্রায় 10:30। চারপাশে যাত্রীদের ভিড়, ঘোষণা আর ট্রলির শব্দে পুরো পরিবেশ ব্যস্ত হয়েছিল। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল ঈশিতা সেন। কালো রঙের দামি শাড়ি, হাতে ব্র্যান্ডেড ব্যাগ, চোখে আত্মবিশ্বাস আর ঠোঁটে হালকা অহংকারের হাসি। তার পাশেই দাঁড়িয়েছিল রোহান কাপুর, একজন ধনী ব্যবসায়ী যার কথা বলার ভঙ্গিতেই ছিল টাকার গন্ধ। তারা দুজন লন্ডনের ফ্লাইটের অপেক্ষা করছিল। ঠিক তখনই ঈশিতার চোখ গিয়ে থামল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক মানুষের ওপর। সাদা সাধারণ শার্ট, পুরনো ঘড়ি, কাঁধে ছোট্ট ব্যাগ, মুখে শান্ত এক অভিব্যক্তি। লোকটাকে দেখেই ঈশিতার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে রোহানের দিকে ঝুঁকে বলল, ওই লোকটাকে দেখছো? ও আমার এক্স হাজব্যান্ড অর্ণব। রোহান অবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল, তারপর নিচু গলায় হেসে বলল, সিরিয়াসলি? তুমি এমন একজনকে বিয়ে করেছিলে? ঈশিতা কফিতে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অর্ণব খুব কাছেই দাঁড়িয়েছিল, তাদের প্রতিটা কথা তার কানে যাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো রাগ ছিল না, কোনো অস্বস্তিও না। সে শুধু শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন এসব কথা তার জীবনের খুব পরিচিত অংশ। ঈশিতা এবার ইচ্ছে করেই একটু জোরে বলল, কেমন আছো অর্ণব? এখনো কি সেই একই রকম আছো, নাকি জীবনে একটু হলেও উন্নতি হয়েছে? অর্ণব ধীরে মাথা তুলে তাকালো, চোখে ছিল অদ্ভুত শান্তি। সে শুধু বলল, ভালো আছি। এই ছোট্ট উত্তরটাই যেন ঈশিতাকে আরো বিরক্ত করে দিল। রোহান হেসে বলল, ভাই কিছু মনে করো না, কিন্তু তুমি কখনোই ঈশিতার লেভেলের ছিলে না। চারপাশে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু অর্ণবের মুখে তখনও সেই হালকা শান্ত হাসি। সে আস্তে করে বলল, হয়তো। এই এক শব্দ শুনে ঈশিতা বিরক্ত হয়ে মাথা নাড়ল। দেখলে রোহান, এটাই ওর সমস্যা। জীবনে কোনো অ্যাম্বিশন নেই, কখনো নিজের জন্য বড় কিছু ভাবতেই পারেনি। এই কথাগুলো শুনে অর্ণবের চোখে এক মুহূর্তের জন্য পুরনো দিনের ছায়া ভেসে উঠল। একটা সময় ছিল যখন ঈশিতা এমন ছিল না। তখন তাদের ছোট্ট সংসার ছিল হাসিতে ভরা। কলকাতার এক সাধারণ অ্যাপার্টমেন্টে তারা নতুন জীবন শুরু করেছিল। খুব বিলাসিতা ছিল না, কিন্তু ছিল শান্তি। সকালে অর্ণব নিজে হাতে চা বানিয়ে ঈশিতাকে ঘুম থেকে ডাকত। অফিসে যাওয়ার আগে সে রান্নাঘরের কাজেও সাহায্য করত। রাতে যত দেরিই হোক, বাসায় ফিরে ঈশিতার জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো রাস্তার পাশের গোলাপ, কখনো তার প্রিয় চকলেট। সে খুব কম কথা বলতো, কিন্তু কাজের মধ্যেই ভালোবাসা প্রকাশ করত। আর ঈশিতা সেই সময় এই ছোট ছোট জিনিসগুলোতেই সুখ খুঁজে পেত। সে প্রায়ই বলতো, তুমি একদম আলাদা অর্ণব, তোমার সঙ্গে থাকলে শান্তি লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলাতে শুরু করলো। ঈশিতার চারপাশে নতুন মানুষ আসতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের বিলাসবহুল জীবন, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, এসব ধীরে ধীরে তার ভেতরে অদ্ভুত এক অসন্তোষ তৈরি করল। তার মনে হতে লাগলো সে যেন পিছিয়ে যাচ্ছে। সে অর্ণবকে নিয়ে লজ্জা পেতে শুরু করল। যখন বন্ধুরা তাদের স্বামীদের বড় বড় ব্যবসা আর সাফল্যের গল্প বলতো, তখন অর্ণব চুপচাপ বসে থাকত, কারণ সে নিজের কাজ নিয়ে কখনো বড়াই করত না। আর সেই নীরবতাকেই ঈশিতা ব্যর্থতা ভাবতে শুরু করল। ধীরে ধীরে তার কথাবার্তায় তিরস্কার চলে এলো। তুমি আসলে করোটা কি? তোমার কোনো লক্ষ্য আছে? মানুষ এত কিছু করছে, আর তুমি? এই কথাগুলো এখন প্রায় প্রতিদিন শোনা যেত। অর্ণব প্রতিবারে শান্ত গলায় বলতো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই উত্তরটা ঈশিতার সবচেয়ে অপছন্দ ছিল। তার মনে হতো অর্ণব শুধু অজুহাত দিচ্ছে। তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। যেখানে আগে হাসি ছিল, সেখানে এখন ঝগড়া। যেখানে আগে ভালোবাসা ছিল, সেখানে এখন তুলনা আর অপমান।
একদিন রাতে ঝগড়া এতটাই বেড়ে গেল যে ঈশিতা রাগের মাথায় বলে ফেলল, তুমি একটা ব্যর্থ মানুষ অর্ণব, তোমার সঙ্গে থাকলে আমিও শেষ হয়ে যাব। কথাটা শুনে অর্ণব কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না, শুধু চোখ নামিয়ে নিয়েছিল। সেই নীরবতাটাই যেন আরো ভারী ছিল। পরের দিন সকালে ঈশিতা ডিভোর্সের কথা তুলল। তার গলায় কোনো দ্বিধা ছিল না। আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে শুধু একটা প্রশ্ন করেছিল, এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? ঈশিতা এক মুহূর্ত দেরি না করে বলেছিল, হ্যাঁ। সেই এক শব্দেই ভেঙে গিয়েছিল তাদের পুরো সম্পর্ক। কোর্টের দিন অর্ণব খুব শান্ত ছিল, না কোনো তর্ক, না কোনো অনুরোধ। সে শুধু কাগজে সই করে দিয়েছিল। বের হওয়ার সময় ঈশিতা শেষবারের মতো বলেছিল, তুমি জীবনে কোনোদিন সফল হতে পারবে না। অর্ণব তখনও শুধু হালকা হাসল, সেই একই রহস্যময় শান্ত হাসি, যেন সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। তারপর কেটে গেছে 3 বছর। আজ আবার তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে এই বিমানবন্দরে। কিন্তু ঈশিতা এখনো জানে না, যে মানুষটাকে সে ব্যর্থ ভেবেছিল তার জীবনের সবচেয়ে বড় সত্যটা এখনো সামনে আসেনি। ডিভোর্সের পর অর্ণব যেন পুরো পৃথিবী থেকে নিজেকে আলাদা করে ফেলেছিল। সে কারো সঙ্গে তেমন যোগাযোগ রাখত না। পুরনো বন্ধুদের আড্ডা, উৎসব, ঘোরাঘুরি সব কিছু থেকে ধীরে ধীরে দূরে সরে গেল। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, তার কাজ। দিনের পর দিন, রাতের পর রাত সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখল। শহরের এক ছোট্ট অফিসে বসে সে নিজের নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিল। অনেকেই তাকে পাগল বলেছিল, কারণ তার স্বপ্নটা ছিল অসম্ভবের মতো। কিন্তু অর্ণব সবসময় এমন ছিল। সে নিজের পরিকল্পনা কাউকে বলতো না, শুধু নীরবে কাজ করে যেত। তার চোখে তখন একটাই লক্ষ্য, নিজেকে কারো কাছে প্রমাণ করা না, বরং নিজের ভাঙা জীবনটাকে নতুন করে দাঁড় করানো। প্রথম দিকটা খুব কঠিন ছিল। অনেক রাত সে অফিসের সোফাতেই ঘুমিয়ে পড়ত। কখনো টানা 2 দিন ঠিকমতো খেতও না। মাঝে মাঝে ক্লান্ত হয়ে জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখত। তখন ঈশিতার বলা কথাগুলো তার কানে বাজত, তুমি কখনো সফল হতে পারবে না। এই কথাগুলো তাকে কষ্ট দিত, কিন্তু সেই কষ্টই ধীরে ধীরে তার শক্তি হয়ে উঠল। সে বুঝে গিয়েছিল, জীবনের সবচেয়ে বড় উত্তর মুখে না, কাজে দিতে হয়। আর ঠিক সেই কারণে সে আরো নীরব হয়ে গেল। কেউ জানল না কিভাবে অর্ণব ধীরে ধীরে নিজের ছোট্ট স্টার্টআপকে বিশাল এক টেক কোম্পানিতে পরিণত করছে। 2 বছরের মধ্যেই সব বদলে যেতে শুরু করলো। তার তৈরি সফটওয়্যার বিদেশি কোম্পানিগুলোর নজরে এলো। একের পর এক বড় ইনভেস্টর তার সঙ্গে যোগাযোগ করতে লাগলো। মিডিয়ায় তার কোম্পানির নাম ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু মজার ব্যাপার হলো, অর্ণব নিজেকে সবসময় আড়ালেই রাখত। সে ইন্টারভিউ দিত না, ক্যামেরার সামনে যেত না, সোশ্যাল মিডিয়াতেও নিজের কোনো ছবি রাখত না। তার কাছে সাফল্য ছিল ব্যক্তিগত একটা জিনিস, প্রদর্শনের বিষয় না। আর এই কারণেই বেশিরভাগ মানুষ জানতই না ভারতের নতুন উঠতি $1 বিলিয়ন কোম্পানির মালিক আসলে কেমন দেখতে। অন্যদিকে ঈশিতার জীবনও বদলেছিল, কিন্তু অন্যভাবে। রোহানের সঙ্গে তার সম্পর্ক শুরুতে খুব রঙিন মনে হয়েছিল। দামি রেস্টুরেন্ট, বিদেশ ভ্রমণ, পার্টি সবকিছু ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো, এই সম্পর্কের ভেতরে সত্যিকারের শান্তি নেই। রোহান তাকে ভালোবাসার চেয়ে বেশি ব্যবহার করত নিজের স্ট্যাটাস দেখানোর জন্য। সে সবসময় নিজের ব্যবসা, নিজের সাফল্য নিয়েই ব্যস্ত থাকত। ঈশিতা অনেক সময় একা বসে ভাবত, অর্ণব কখনো তাকে এইভাবে একা অনুভব করতে দেয়নি। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নিজের সিদ্ধান্তের অহংকার তাকে চুপ করিয়ে রেখেছিল। বিমানবন্দরে দাঁড়িয়ে সেই পুরনো স্মৃতিগুলোই হঠাৎ ঈশিতার মাথায় ফিরে আসতে লাগল। অর্ণবের মুখের সেই অদ্ভুত শান্তি তাকে অস্বস্তি দিচ্ছিল, কারণ সে জানত যাকে সে ভেঙে ফেলেছিল সেই মানুষটার চোখে আজ কোনো অভিযোগ নেই। আর এই নীরবতায় তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ চারপাশের পরিবেশ বদলাতে শুরু করল। 2 সিকিউরিটি অফিসার দ্রুত অর্ণবের দিকে এগিয়ে এলো। তাদের মুখে স্পষ্ট সম্মান। তারা সামনে এসে হালকা মাথা নিচু করে বলল, স্যার, আপনার বোর্ডিং ক্লিয়ার হয়ে গেছে, আমরা সব প্রস্তুত রেখেছি। ঈশিতা প্রথমে ভাবল হয়তো কোনো ভুল হয়েছে। সে অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রোহান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মনে হয় কাউকে ভুল বুঝেছে। কিন্তু পরের মুহূর্তেই আরেকজন মানুষ দ্রুত সেখানে এসে দাঁড়ালো।
তার হাতে ছিল কিছু ডকুমেন্ট আর একটি ট্যাব। সে খুব সম্মানের সঙ্গে বলল, স্যার, আপনার প্রাইভেট জেট প্রস্তুত। লন্ডনের টিমও আপনার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনে যেন সময় থেমে গেল। রোহানের মুখের হাসি মিলিয়ে গেল। ঈশিতার হাতে ধরা কফির কাপ কেঁপে উঠল। তার চোখ বড় হয়ে গেল অবিশ্বাসে। প্রাইভেট জেট? সে ফিসফিস করে বলল। চারপাশের মানুষজনও এখন অর্ণবের দিকে তাকাতে শুরু করেছে। কেউ ফিসফিস করে বলছে, কেউ নেই। কেউ মোবাইল বের করছে। কিন্তু অর্ণবের মুখে তখনও সেই একই শান্ত ভাব, যেন এসব তার কাছে খুব স্বাভাবিক। কোনো অহংকার নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু নীরব আত্মবিশ্বাস। সিকিউরিটি অফিসার আবার বলল, স্যার, মিডিয়া এখনো আপনার লোকেশন জানে না। আমরা আপনাকে ব্যাকগেট দিয়ে নিয়ে যাব। এই কথাটা শুনে রোহান পুরোপুরি চুপ হয়ে গেল। তার মুখে এখন স্পষ্ট অস্বস্তি। সে ধীরে ধীরে ঈশিতার দিকে তাকিয়ে বলল, তুমি তুমি কখনো বলনি তোমার এক্স হাজব্যান্ড এমন কেউ? কিন্তু ঈশিতার মুখে কোনো উত্তর নেই, কারণ সে নিজেই জানত না যে মানুষটাকে সে ব্যর্থ ভেবেছিল সে এত বড় কিছু হয়ে উঠেছে। অর্ণব একবার শুধু ঈশিতার দিকে তাকালো। সেই দৃষ্টিতে না কোনো প্রতিশোধ ছিল, না কোনো অহংকার, শুধু এক ধরনের গভীর শান্তি, যেন সে অনেক আগেই সব কষ্ট পেরিয়ে এসেছে। তারপর সে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করল। সিকিউরিটি তার জন্য রাস্তা পরিষ্কার করে দিল। চারপাশের সবাই মুগ্ধ চোখে তাকিয়ে রইল, আর ঈশিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারণ এই প্রথমবার তার মনে হল সে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়ে ফেলেছে। অর্ণব ধীরে ধীরে সিকিউরিটির সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছিল। তার হাঁটার ভঙ্গিতে ছিল অদ্ভুত এক স্থিরতা, যেন পৃথিবীর কোনো কিছুই এখন তাকে বিচলিত করতে পারে না। বিমানবন্দরের উজ্জ্বল আলোয় তার সাধারণ পোশাকও এখন আলাদা একটা ব্যক্তিত্ব তৈরি করছিল। মানুষজন ফিসফিস করে কথা বলছিল, কেউ তার ছবি তুলছিল, কেউ আবার অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু অর্ণব একবারও পিছনে ফিরে তাকালো না। আর ঠিক সেই মুহূর্তেই ঈশিতার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। তার মনে হলো এই মানুষটাকে সে কোনোদিন সত্যিই চিনতেই পারেনি। রোহান কিছুক্ষণ চুপ থেকে জোর করে হালকা হাসি দেওয়ার চেষ্টা করল। ওকে এত বড় কিছু মনে হচ্ছে না, হয়তো কোনো বিজনেসম্যান হবে। কিন্তু তার গলার আত্মবিশ্বাস আগের মতো ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল যার জন্য পুরো বিমানবন্দরের সিকিউরিটি এতটা সতর্ক সে সাধারণ কেউ না। ঈশিতা এবার ধীরে ধীরে বলল, তুমি বুঝবে না রোহান, আমি ওকে কোনোদিন বুঝিনি। তার গলায় কাঁপন ছিল, চোখে জমে উঠছিল অদ্ভুত অনুশোচনা। সেই রাতটা ঈশিতা একদম ঘুমাতে পারল না। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল অর্ণবের শান্ত মুখটা। সে মনে করতে লাগলো পুরনো দিনগুলো, কিভাবে অর্ণব তাকে প্রতিদিন হাসানোর চেষ্টা করত, কিভাবে নিজের কষ্ট লুকিয়ে তার পাশে দাঁড়াতো। আর সে শুধু টাকা, স্ট্যাটাস আর বাইরের চাকচিক্য দেখেছিল। ভোরের দিকে সে ফোন হাতে নিয়ে অনেকক্ষণ অর্ণবের নামের দিকে তাকিয়ে রইল, কিন্তু কল করার সাহস পেল না। পরের দিন সকালেই সবকিছু আরও বদলে গেল। টিভির নিউজে একটি বড় খবর দেখানো হচ্ছিল। ভারতের তরুণ শিল্পপতি অর্ণব রায় লন্ডনে আন্তর্জাতিক টেক সম্মেলনে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন। স্ক্রিনে অর্ণবের ছবি ভেসে উঠতেই ঈশিতার বুক কেঁপে উঠল। নিউজ রিপোর্টার বলছিল, অর্ণব রায় বর্তমানে দেশের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন। কয়েক বছরের মধ্যে তিনি নিজের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। ঈশিতা টিভির সামনে স্থির হয়ে বসে রইল। তার চোখে পানি চলে এলো, কারণ আজ পুরো পৃথিবী সেই মানুষটাকে সম্মান দিচ্ছে যাকে সে একদিন অপমান করে ছেড়ে চলে গিয়েছিল। ঠিক তখনই রোহান ঘরে ঢুকল, কিন্তু আজ তার আচরণ অন্যরকম ছিল। সে বিরক্ত গলায় বলল, কাল রাত থেকে তুমি শুধু ওই লোকটার কথাই ভাবছো, তাই না? ঈশিতা চুপ রইল। রোহান হেসে বলল, শোনো, এত ইমোশনাল হওয়ার কিছু নেই। টাকা থাকলেই মানুষ বড় হয় না। ঈশিতা এবার মাথা তুলে তাকালো, ধীরে ধীরে বলল, না রোহান, মানুষ বড় হয় তার চরিত্রে, আর সেই জায়গায় তুমি কোনোদিনও অর্ণবের সমান হতে পারবে না। এই কথাটা শুনে রোহানের মুখ শক্ত হয়ে গেল। মানে? ঈশিতা চোখ মুছে বলল, অর্ণব কখনো আমাকে অপমান করেনি,
আমি তাকে ভেঙে দিয়েছিলাম, তবুও সে আমাকে ছোট করেনি। আর তুমি তুমি শুধু মানুষের টাকা আর স্ট্যাটাস দেখো। রোহান রেগে গিয়ে বলল, তাহলে যাও, তোমার সেই মহান অর্ণবের কাছেই ফিরে যাও। দরজা জোরে বন্ধ করে সে বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ঈশিতা ধীরে ধীরে সোফায় বসে পড়ল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। অনেকক্ষণ পর সে একটা সিদ্ধান্ত নিল, তাকে অর্ণবের কাছে যেতেই হবে। অন্তত একবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। দুদিন পর ঈশিতা অর্ণবের অফিসে পৌঁছালো। বিশাল বিল্ডিং, কড়া নিরাপত্তা, চারপাশে ব্যস্ত মানুষ, সবকিছুই যেন অন্য এক জগৎ। অনেক অনুরোধের পর তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো। অর্ণব তার কেবিনে বসেছিল। বড় কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল সে। ঈশিতাকে দেখে সে ধীরে ঘুরে দাঁড়ালো। মুখে এখনো সেই শান্ত অভিব্যক্তি। ঈশিতার চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, অর্ণব, আমি খুব বড় ভুল করেছি। আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি। আমি শুধু বাইরের জিনিস দেখেছি, তোমার মনটা দেখিনি। তার গলা আটকে যাচ্ছিল। পারলে আমাকে ক্ষমা করে দিও। কয়েক মুহূর্ত ঘরটা একদম নীরব হয়ে রইল। অর্ণব তার দিকে স্থির চোখে তাকিয়েছিল। তারপর খুব শান্ত গলায় বলল, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি ঈশিতা। এই কথাটা শুনে ঈশিতার চোখে আশার আলো ফুটে উঠল। কিন্তু পরের মুহূর্তেই অর্ণব ধীরে বলল, কিন্তু ক্ষমা করে দিলেই সব আগের মতো হয়ে যায় না। কিছু সম্পর্ক ভেঙে গেলে আর আগের জায়গায় ফিরে আসে না। ঈশিতার বুকটা কেঁপে উঠল। আমরা কি আবার শুরু করতে পারি না? অর্ণব হালকা হাসল, সেই পুরনো শান্ত হাসি। একটা সময় আমি তোমার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখতাম, কিন্তু আজ আমি শুধু অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে হাঁটতে শিখেছি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি বুঝেছি যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার জন্য নিজেকে হারিয়ে ফেলা উচিত না। ঈশিতা আর নিজেকে সামলাতে পারল না। তার চোখের পানি থামছিল না। কিন্তু সে বুঝে গিয়েছিল, কিছু ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু সেই ভুলের হারানো জিনিস আর ফিরে পাওয়া যায় না। সে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। অর্ণব আবার জানলার বাইরে তাকালো। শহরের আলো ঝলমল করছে।